বলবো, রেসিপ্রোকাল ক্রস সম্বন্ধে আলোচনা করব। আগে এই কনসেপ্টগুলো দিয়ে দিই, তারপর রেসিপ্রোকাল ক্রস নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? কোনো রকম কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারিস, আশা করি নাই। তাহলে মেন্ডেলের যে সূত্রের বিচ্যুতি সেটা আমরা বুঝলাম। এর পরের টপিকে এগাই। এর পরের টপিক হচ্ছে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, যেটা আমি শুরুতেই বললাম। ধরে নে আমি বাগানে কাজ করছি, মেন্ডেল যেমন করে এক্সপেরিমেন্ট করেছিল মটর গাছের ক্ষেত্রে, আমিও গিয়ে একই এক্সপেরিমেন্ট করছি। এবার বাগানে আমি পেয়েছি দেখতে 3টা মটর গাছ, যারা একই হাইটের, 3টাই লম্বা। গাছের নাম দিয়েছি এ, গাছের নাম দিয়েছি বি, গাছের নাম দিয়েছি সি। এবার তুই বলতে স্যার গাছের নাম দিলেন কেমন করে? কোথায় লিখবেন? চক দিয়ে লিখবেন না মার্কার দিয়ে লিখবেন? না, এখানে একটা প্রসেস করা হয় যাকে বলতে ট্যাগিং। ঠিক আছে? ট্যাগিং, ট্যাগিং, ট্যাগ করছি। ঠিক আছে? ট্যাগ করা মানে কি? ট্যাগ মানে হচ্ছে, দেখবি জামা কাপড় যখন আমরা কিনতে যাই মার্কেটে বা কোনো জিনিস কিনতে যাই, দেখবি গায়ের মধ্যে একটা সুতো দিয়ে বা একটা ধর নাইলনের বেল্ট দিয়ে ওর মধ্যে ট্যাগিং করা থাকে, যে দাম কত, কবে তৈরি হয়েছিল, একটা কিউআর কোড, এগুলো দেওয়া থাকে। ঠিক ওই রকম করে একটা এরকম কার্ড বানিয়ে নিয়ে গাছের কাণ্ডের মতো যদি আমরা বেঁধে দিই জিনিসটাকে, তাহলে ট্যাগিং করা হয়ে গেল। আর একইভাবে ব্যাগিং, ব্যাগিং, ব্যাগিং। ঠিক আছে? যদি কোনো কারণে কোনো রেণুকে, মানে পুংরেণুকে যদি আমরা সংরক্ষণ করতে যাই, যদি আমরা এটাকে প্রিজার্ভ করতে যাই, তাহলে তাকে আমি ক্যারি ব্যাগের মতন পাউচ প্যাক কিনতে পাওয়া যায়, দেখবি, যেটা একটা এরকম সিল করার মতন নিচে একটা তোর চ্যানেল লাগানো থাকে। ওরকম ক্যারি ব্যাগ এই রেণুটার উপর পরিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটা সুতো দিয়ে নিচটা বেঁধে দিলাম, তাহলে রেণু যদি ঝরেও পড়ে তাহলে ওই ব্যাগটার মধ্যে ঝরে পড়বে। এটাকে বলছি ব্যাগিং। আর ব্যাগিং এর উপরে আমি ট্যাগিং করে দিতে পারি যে কোন গাছের রেণু। যখন রেণুটা পুরো ঝরে বেরোলো, এখানে কাণ্ডটাকে আস্তে করে কেটে ব্যাগটাকে উল্টে নিলাম, রেণুটা নিয়ে সংরক্ষণ করে দিলাম, কেন পরে আমার কাজে লাগবে। মানে এক কথায় বলতে গেলে ইমাস্কুলেশন করার আগে একে ব্যাগিং করা হয়, তারপরে ইমাস্কুলেশন করা হয়ে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছিস প্রত্যেকেই। তাহলে গেলে এরকম করে আমরা ট্যাগিং বা ব্যাগিং এর সাহায্যে, মূলত ট্যাগিং এর সাহায্যে এ বি সি নাম দিলাম গাছ 3টার। তোদের অসুবিধা হচ্ছে না বুঝতে? শিওর তো? এবার ট্যাগিং করে নিয়ে আমরা নাম দিলাম এ বি সি। এবার এই এ বি আর সি, এই 3টা গাছের মধ্যে কোন গাছটা বিশুদ্ধ গাছ আর কোন গাছটা সংকর গাছ আমাকে দেখে বলতে পারবি? যদি বাগানে গাছগুলো রাখা থাকে তাহলে বলতে পারবি। তাহলে মেন্ডেল কেমন করে বললো যে এ বিশুদ্ধ বা বি বিশুদ্ধ গাছ? এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন। এবার এইটাকে বের করার জন্য আমরা এখানে একটা ক্রস করতে পারি, একে বলা হয় থেকে ব্যাক ক্রস। কেন একে ব্যাক ক্রস বলছি? কেননা এইরকম বিভিন্ন ধরনের মিক্সচার, মানে হচ্ছে বিশুদ্ধ এবং হাইব্রিড, এই 2 রকম গাছ কোনো জায়গায় মিশে আছে, কখন হবে? যখন আমি F2 জেনারেশন পাবো, তখন F2 জেনারেশনের সব থেকে বেশি জিনিসটা হয়। এবার F2 জেনারেশনের সঙ্গে প্যারেন্টাল জেনারেশন, প্যারেন্টাল মানে F1 এর আগের জেনারেশন, সেখানে তো আমরা ধরে নিয়েছিলাম একটা বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ বেটে গাছ রয়েছে। বিশুদ্ধ লম্বা মানে হচ্ছে টিটি, বিশুদ্ধ বেটে মানে হচ্ছে ছোট হাতের টি, ছোট হাতের টি আমরা জানি। কেননা যখনই কোনো অঙ্ক করা হয় তখন দেখবি আমরা একটা ধ্রুবক ধরে নিই। যেমন ধরে নে তুই ফিজিক্সের অঙ্ক করার সময় জলের সমোচ্চশীলতার ধর্মের আগে ধরে নিস H1 গ্রেটার দেন H2 বা নট ইজ ইকাল টু H2, লাস্টে প্রমাণ করিস হচ্ছে H1 ইজ ইকাল টু H2 সমোচ্চশীলতার ধর্মে। তেমনই ঠিক এখানে মেন্ডেল ধরে নিল বিশুদ্ধ লম্বা মটর গাছ টিটি আর বিশুদ্ধ বেটে মটর গাছ ছোট হাতের টি, ছোট হাতের টি। এবার F1 জেনারেশনের যে সমস্ত গাছগুলো আছে তাদের সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের গাছগুলোর সংকরায়ন প্রথমে করানো হয়।
এবং তার থেকে উৎপন্ন অপত্য কেমন ধরনের সেটা দেখা হয়। উৎপন্ন অপত্যের বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে এ, বি, সি বা অন্যান্য আরো যে সমস্ত গাছগুলো আছে সেগুলো বিশুদ্ধ গাছ না সংকর গাছ। ঠিক আছে, যেহেতু প্রসেসটা করার সময় আমি F2 থেকে ব্যাক করছি প্যারেন্টাল জেনারেশনে, তাই একে আমরা ব্যাক ক্রস বলছি। যেহেতু ফিরে আসছি, পিছনে আসছি, ব্যাক ক্রস। কিন্তু F2 জেনারেশনের অপত্যের সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের যদি প্রকট মানে ডমিনেন্ট যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টার বড় হাতের টি এর ক্রস করাতে গেলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। কারণ এও লম্বা গাছ, এও লম্বা গাছ, এও লম্বা গাছ, ক্রস করেছি লম্বার সঙ্গে, যতগুলো গাছ হবে সবাই লম্বা হবে, তাহলে আমি কোনো রেজাল্ট কিন্তু পাবো না, একই প্রবলেম থেকে যাবে। কিন্তু যখনই আমি এই লম্বা গাছ, এই লম্বা গাছ, এই লম্বা গাছের সঙ্গে বেটে গাছের সংকরায়ন করাবো, তখন আমি একটা টেস্ট রেজাল্ট পারফেক্ট ভাবে পাবো। ধরুন এ গাছের সঙ্গে আমি প্রচ্ছন্ন বয়স্ক টিটি এর সংকরায়ন করালাম, দেখা গেল সব কটা গাছ লম্বা হলো, আমি এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি ধরে নিলাম। বি গাছের সংকরায়ন করালাম আবার ছোট হাতের সঙ্গে, দেখলাম দুটো লম্বা গাছ আর দুটো বেটে গাছ জন্মেছে, তাহলে তো বলতেই পারি যে এর মধ্যে বড় হাতের টি ছোট হাতের টি আছে। কারণ বড় হাতের টি ছোট হাতের টি এর সঙ্গে ছোট হাতের টি আজকের কোশ্চেন দিয়েছিলাম, এটা সংকরায়ন করতে গেলে দেখ এখানে একটা সংকর লম্বা গাছ, একটা সংকর লম্বা গাছ, একটা বিশুদ্ধ বেটে গাছ, একটা বিশুদ্ধ বেটে গাছ পাচ্ছি। তাহলে দুটো লম্বা গাছ দুটো বেটে গাছ পাচ্ছি মানে এর মধ্যে কোনো একটা জিন যেটা প্রচ্ছন্ন হিসাবে লুকিয়ে আছে। কথা বুঝলাম? সি গাছের সংকরায়ন করা বলে টেস্ট সেম পেলাম, তাহলে বলতে পারি বি এবং সি এই দুটি গাছ হলো সংকর লম্বা গাছ, আর এ তাহলে কি বিশুদ্ধ লম্বা, কেননা এর সঙ্গে সংকরায়ন করে নিয়ে আমি সবকটা লম্বা গাছ পেয়েছিলাম, তাই এটাকে বলছি বিশুদ্ধ লম্বা গাছ। তা হতে গেলে যে ক্রসে আমি F2 থেকে প্যারেন্টাল জেনারেশনে যাচ্ছি, তখন তাকে বলছি আমরা ব্যাক ক্রস, কিন্তু প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যদি সংকরায়ন করাই, প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সংকরায়ন করতে গেলে, কেবল প্রচ্ছন্নের সঙ্গে সংকরায়ন করালে তখন তার নাম দেওয়া হয় টেস্ট ক্রস। শুধু প্রচ্ছন্নের সঙ্গে করালে বলা হয় টেস্ট ক্রস। কথা বোঝা গেল? তাহলে এখান থেকে আরেকটা কথা আসতে পারি যে প্রত্যেক প্রকার টেস্ট ক্রস এক পরোক্ষভাবে এক ধরনের ব্যাক ক্রস। কেন? দেখ, ব্যাক ক্রসের মধ্যে প্রকট প্রচ্ছন্ন দুজনের সঙ্গে সংকরায়ন করানো হচ্ছে, আর টেস্ট ক্রসে কেবল প্রচ্ছন্ন বা রিসেসিভ ক্যারেক্টারের সংকরায়ন করাচ্ছি। তাহলে প্রত্যেক প্রকার ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কিন্তু সব টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস। কেননা আমি দেখা গেল শুধু প্রকটের সঙ্গে করিয়ে ছেড়ে দিলাম কাজটাকে, তাহলে ব্যাক ক্রস তো করলাম, কিন্তু টেস্ট ক্রস কি হলো না। কিন্তু প্রচ্ছন্নের সঙ্গে করলাম, ব্যাক ক্রস তো হলো, সঙ্গে কি হলো টেস্ট ক্রসও হলো। তাই প্রত্যেক প্রকার টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রস মাত্র টেস্ট ক্রস নয়। বুঝে গেছে? ক্লিয়ার? টেস্ট ক্রস আরেকবার বলবো, ঠিক আছে? বলে দিচ্ছি, F2 জেনারেশনের সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংকরায়ন করাতে গেলে তাকে বলা হয় টেস্ট ক্রস, কারণ টেস্ট রেজাল্ট পাওয়া যায়। যদি টেস্ট রেজাল্ট পাচ্ছি তাই এর নাম টেস্ট ক্রস। যদি রেজাল্ট না পেতাম তাহলে তো কিছু লাভই হতো না। দুটো করা হলে তখন তার নাম ব্যাক ক্রস। লম্বার সঙ্গে বেটে করালে তাও ব্যাক ক্রস। যখনই তুই ব্যাক ক্রস করবি তার মধ্যে প্রচ্ছন্নর সঙ্গে টেস্ট রেজাল্ট ঠিক আসবে, তাই এর নাম আলাদা করে দেওয়া হয়েছে টেস্ট ক্রস। যদি তোকে শুধুমাত্র বলা হয় দেখে টেস্ট ক্রস করতে, তখন তুই সবসময় করবি হচ্ছে প্রচ্ছন্নের সঙ্গে। ব্যাক ক্রস বলে তাহলে দুটোই হবে, না বা ব্যাকে ফিরে যাচ্ছিস যেটা যেন নাম ব্যাক ক্রস। মানে ব্যাক ক্রস প্রচ্ছন্নের সঙ্গে করে টেস্ট ক্রস। এবার পরীক্ষায় কোশ্চেন দেয় যে এদের মধ্যে কোনটি টেস্ট ক্রস। অপশন এ দিল হচ্ছে টিটি
টিটি, অপশন বি দিলে হচ্ছে টিটি টিটি, অপশন সি দিলে হচ্ছে টিটি টিটি, অপশন ডি দিলে হচ্ছে টিটি টিটি, এরকম করে। তাহলে কোনটা তুই পারফেক্ট বলবি? কোন কোন অপশনটা? অপশন সি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। কেন? কেননা এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সংকর বৈশিষ্ট্য। তোর মাথায় আসতে পারে তাহলে বি কেন হলো না? বি কেও তো বলতে পারতাম। সবসময় মাথায় রাখতে হবে প্রচ্ছন্নর সঙ্গে প্রচ্ছন্ন সংকলন করানোর কোনো মানেই নেই, কারণ রেজাল্ট আসবে প্রচ্ছন্নই। তাই আমরা এই অপশনটাকে ঠিক মনে হতে গেলেও নেব না। ঠিক আছে? বেটে মানে তো বেটে, বেটে মানে সবসময় বিশুদ্ধ, আমি শুরুতেই বলেছিলাম। আরেকটা জিনিস যদি চিন্তা করিস একটু গভীর ভাবে, যদিও বা এটা টেস্ট ক্রস বা ব্যাক ক্রসের সংজ্ঞাকে উল্লঙ্ঘন করে কথাটা বলছি আমি, প্যারেন্টাল জেনারেশনে বিশুদ্ধ লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়নও তো প্রত্যক্ষভাবে এটা টেস্ট ক্রসই হচ্ছে। যদি গভীর চিন্তায় যাই আমি, ব্যাপারটা চিন্তা করে দেখ, যদি এই অপশনটা না দিয়ে আমি এই অপশনটা দিতাম, তাহলে কি এইটা টেস্ট ক্রসের অপশনের মধ্যে পড়লো না? তাহলে এটা তো প্রকৃতপক্ষে প্যারেন্টাল জেনারেশনের ক্রসিং। তাহলে প্যারেন্টাল জেনারেশনের ক্রসিংও কিন্তু এক ধরনের টেস্ট ক্রসের ক্রসিং। কিন্তু একে আমরা কেন বলছি না টেস্ট ক্রস? কেননা প্যারেন্টাল জেনারেশন টেস্ট ক্রসের সংজ্ঞার উল্লঙ্ঘন হচ্ছে, কেননা F2 জেনারেশনের সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের সংক্রান্ত করানো হচ্ছে। প্যারেন্টাল জেনারেশন নিজের মধ্যে তো কোনো সময় সংক্রান্ত করছে না, আর এদের মধ্যে ইতর প্রযোগ করানো হচ্ছে, যদিও বা এদের মধ্যে ইতর প্রযোগ করানো হচ্ছে। ঠিক আছে? কেননা প্যারেন্টাল জেনারেশন এ মানে হচ্ছে F2 এর সংক্রান্ত হচ্ছে, স্বপ্রযোগ তো নিশ্চয়ই হবে না। কমন সেন্স বলছে ইতর প্রযোগ হবে। সংক্রান্ত করানো হচ্ছে, কিন্তু এইখানে যেহেতু আমি এখান থেকে শুরু করছি ব্যাপারটাকে, তাই এর প্যারেন্টস কে আমি জানি না, তাই জন্য এটা F2 কিনা সেটা জানি না। সংজ্ঞা কি বলছে? F2 এর সময় প্যারেন্টাল সংক্রান্ত, প্যারেন্টালের সময় প্যারেন্টাল সংক্রান্ত বলা হচ্ছে না সংজ্ঞাতে। তাই সংজ্ঞাকে উল্লঙ্ঘন করে শুরুতেই বলেছিলাম আমি এই কথাটা বলছি যে প্যারেন্টাল জেনারেশনের নিজস্ব সংক্রায়নও কিন্তু পরোক্ষভাবে একটা বা প্রত্যক্ষভাবে একটা টেস্ট ক্রস। শুরুতে বলেছি উল্লঙ্ঘন করে বলছি কিন্তু কথাটাকে আমি। ঠিক আছে? মানে ডিপ থিঙ্কিং এ গেলে এটা কিন্তু দাঁড়াচ্ছে, তাই জন্য বলা হচ্ছে না। দুই যদি একই হয়েছে তাই জন্য বলা হচ্ছে না, কেননা F2 এর সঙ্গে যেটা করা হচ্ছে প্যারেন্টাল একই হয়েছে, যেন এটাকে ব্যাক টেস্ট ক্রসে রাখা হয়েছে, এটাকে আর রাখা হয়নি। থিওরিটিক্যালি কথা বলে ঠিক আছে, না থিওরিটিক্যালি কথাটা ভুল একদম। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? শিওর তো? এবার যদি আমরা মানুষের সংকরায়ন নিয়ে কথা বলি, তাহলে মানুষের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা 44, আর পুরুষের সেক্স ক্রোমোজোম XY, এর সঙ্গে ক্রস করানো হচ্ছে স্ত্রীর অটোজোম 44, সেক্স ক্রোমোজোম XX। ক্লিয়ার? বুঝতে পারছিস? আমি এদিকে না লিখে তো সরতে পারবো না, সরে যাবো, চিন্তা নেই। এটা প্যারেন্টাল জেনারেশন, এটা প্যারেন্টাল জেনারেশন। এখান থেকে প্রথম কাজ কি আমার? গ্যামেট বের করা। ঠিক আছে? দাঁড়া একটু কালিটা একটুখানি রিফিল করে নিই। হ্যাঁ, লেখা যেতে পারে। ইঙ্ক আমি দেখতে পেলাম, মানে রিফিলিং ইঙ্ক দেখতে পেলাম না, যেন অন্য পেন নিয়ে করছি। এদিকে মন দে, এখান থেকে আমি লিখতে পারি এ, ভুল নেই।
অটোজোম লিখতে পারি, ঠিক আছে। এ এ 44 এ অটোজোমাল ক্রোমোজোম, ঠিক আছে, না লিখলেও অসুবিধা নাই। 22 প্লাস এক্স 22 প্লাস ওয়াই। কেন? কেননা গ্যামেট গঠনের সময় এরা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে যায় ডিপ্লয়েড থেকে, তাই হ্যাপ্লয়েড করলাম। 44 কে ভাঙলাম 22 22, আর এক্স কে একটা দিলাম, একটা ওয়াই কে দিলাম। যতক্ষণ বুঝতে পারলি? নেক্সট 22 প্লাস এক্স 22 প্লাস এক্স লিখতে পারি। এবার যদি আমি এটাকে ধরে নিই গ্যামেট ফর্মেশনে নিয়ে আসছি, তাহলে এখান থেকে উৎপন্ন অপত্য, এখান থেকে উৎপন্ন অপত্য। অপত্য কেমন ধরা যাবে? প্রথম কাজ আমাকে পুরুষ আর স্ত্রীতে ভেঙে নিতে হবে, দিয়ে আমি এখানে লিখলাম 22 প্লাস এক্স 22 প্লাস ওয়াই। কেন পুরুষ আমি বল দিয়েছি, পুরুষ তো লিখেছি এখানে। স্ত্রী 22 প্লাস এক্স 22 প্লাস এক্স। বুঝতে পারলি? এবার ক্রস করাচ্ছি 44 প্লাস এক্স এক্স 44 প্লাস এক্স ওয়াই 44 প্লাস এক্স এক্স 44 প্লাস এক্স ওয়াই। ঠিক। এবার যদি আমি বারবার করে 44 44 লিখতে গিয়ে আমার সময় অনেকটাই নষ্ট হচ্ছে পরীক্ষার সময়, এটা লিখতেই পারি, সময় থাকতে লিখতেই পারি, কিন্তু আমি তাড়াতাড়ি করে অঙ্ক করার জন্য এইরকমও করতে পারি। পুরুষ এবং স্ত্রী লিখলাম এক্স ওয়াই এক্স এক্স, একই জিনিস বোঝা যাবে, এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই, দেখ সেম জিনিস বোঝা যাচ্ছে, ঠিক আছে। তা হতে গেলে আমি এখান থেকে বলতে পারি একটা কন্যা সন্তান, এটা একটা কন্যা সন্তান, এটা পুত্র সন্তান, এটা পুত্র সন্তান, অনুপাত কত 1:1। এখানেও দেখ 1:1, তাহলে এটা তো মেন্ডেলের সূত্রের বিচ্যুতি ঘটালো, তাই না? কেননা এটা সংকর, এটা সংকর হওয়া উচিত ছিল, সংকর প্রকৃতির মানুষ, স্ত্রী এবং পুরুষের মিক্সচার, কিন্তু বাস্তবে তো হচ্ছে না, ঠিক আছে। বাস্তবে কি হচ্ছে, এটা পুত্র সন্তান হচ্ছে কন্যা সন্তান, এটা কন্যা সন্তানের পুত্র সন্তান হচ্ছে, তাহলে 1:1 অনুপাত পাচ্ছি। তাহলে মেন্ডেলের সূত্রের এইখানে বিচ্যুতি বলতে পারি, কিন্তু এই বিচ্যুতিটা কাজে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো মানুষ রোগাক্রান্ত হয়, কালার ব্লাইন্ড বা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া যুক্ত, তা হতে গেলে কত শতাংশ অপত্য মানে সন্তান, কন্যা বা পুত্র, তারা আক্রান্ত হবে, এই ম্যাথামেটিক্যাল যে আমরা সলিউশন এর সাহায্যে বের করে নিতে পারি যে কেমন ধরনের কি হবে। বুঝা গেছে? এটা হচ্ছে মানুষের সংকরণ করানোর একটা সাধারণ পদ্ধতি, ঠিক আছে।